খোকন ভাই, নতুন বছর একটু 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 সফট এবং হালকা মোলায়েম প্রশ্ন করি। যে বিদায়ী বছরে আপনার রাজনৈতিক ক্যারিয়ারে আমরা দুটি ঘটনা দেখেছি। যে এই সেপ্টেম্বরে বিএনপি আপনাকে শোকজ করেছিল, তারও আগে মার্চে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব গ্রহণ করায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পদ থেকে অব্যাহতি দিয়েছিল। আপনার পদ নেওয়ার বিষয়টি বা সভাপতি পদের বিষয়টি বিএনপির অনেকে তখন আওয়ামী লীগের সঙ্গে আপনার আপোষ হিসেবে দেখেছিলেন। আহ, শোকজের জবাব কি দিয়েছিলেন কিনা, অগস্টে পট পরিবর্তনের পরে কোনো চেঞ্জ এসেছিল কিনা? কখন ভাই খুব সংক্ষেপে যদি জানাতেন, আমাদের অনেক প্রশ্ন, অনেক আলোচনা রয়েছে আজকে। প্রথমত হলো যে সেই সময় সুপ্রিম কোর্ট 12 ইলেকশনে আমরা দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল, আমাদের প্যানেল দেওয়া হয়েছিল। সে প্যানেলে আমরা এই নির্বাচন করেছিলাম। এর আগের বছর যেটা হলো যে আওয়ামী লীগ তো দখল টকল করে নিয়েছিল, আমরা প্রতিবাদ করছিলাম এবং আমরা নির্বাচন বর্জন করছিলাম সুপ্রিম কোর্ট 12 ইলেকশনে। এবং এবার কিন্তু গতবার কিন্তু আমি যতটুকু জানতাম, আমার কাছে সিক্রেট ইনফরমেশন ছিল, ডিবির হারুন শেখ হাসিনাকে বলেছেন যে উনি সুপ্রিম কোর্ট দিয়ে দেবে আওয়ামী লীগকে। এটা এই ধরনের আমার কাছে ছিল, কিন্তু হয়তো আমার কাছে ছিল না। নির্বাচন বন্ধ করছিলাম, সরে যাবো, সরে যাই, আমরা যাইনি। আমি বলছি আমি ইলেকশনের পিছনে থাকবো। সাবসিকুয়েন্টলি যখন কাউন্টিং হবে সেই সময় আমার বন্ধুরা, যা সহকর্মীরা, একজন দুইজন তারা মনে করলো যে কি কারণে জানি শোকজ করলো এবং তারেক রহমান সাহেবের নামটা ব্যবহার করলেন, আমাদের প্রিয় প্রিয় নেতার। এবং আমি সঙ্গে 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 এটা প্রতিবাদ করলাম, দিলেন আসলে আমার তো দলীয় ইমান নিয়ে আমার কোনো প্রশ্ন হইতে পারে না। আমি এই দলের সৃষ্টি থেকে আমি ছিলাম, জাগো ছাত্র দল, জাতীয় ছাত্র দলের, তারপর সেন্ট্রালে, জেলাতে সব ছিলাম। এবং দীর্ঘদিন আমি এক জীবনে একটা দলে করেছি। আমার ইমানের কোনো কথা থাকতে পারে না। আমি হঠাৎ করে এটা একটু হয়ে গেছে, স্তম্ভিত হয়ে গেলাম যে হঠাৎ করে সিদ্ধান্ত নিল কেন। পরে আমি বুঝতে পারছি এটা আসলে রাজনৈতিক কোনো কারণ, একজন ব্যক্তির কারণে, একজন আইনজীবীর কারণে এটা ঘটনা ঘটছে। পরে এটা প্রতিবাদ জানিয়েছিলাম আমি। সাবসিকুয়েন্টলি এটা আবার স্ট্যান্ডিং কমিটি বসছেন, মহাশরীফ সাহেব বসছেন, তারেক রহমান সাহেবের সঙ্গে আলোচনা করেছেন এবং সঙ্গে সঙ্গে আবার এটা প্রত্যাহার করে নিলেন ওনারা। এবং তারেক রহমান সাহেবের সম্মতি ছিল। সো এটা এন্ড আপ। এবং উনি জানতেন না যে এই নির্বাচন ভোট গণনা বর্জন করবে, যে এটা উনি জানতেন না। ওকে। এটা আমি জানি, এটা পরে পরে মিছান রাষ্ট্রী প্রত্যাহার করে নিল। আর যেটা হলো যে শোকজটা, এই যে আসলে একটা আমাদের একটা সার্কুলার দেওয়া আছে, মোটরসাইকেল যদি সামনে থাকে তার শোকজ করবে, শোকজ করবে। আর আমি তো কখনোই মোটরসাইকেল, আমি কারো প্রমোট করি মোটরসাইকেল আনতে বা সামনে আনতে, কিন্তু এখন ধরেন আছে না আচ্ছা। এরকম, এটা আমি জানতে পারি না। খারগেল খোকনরা শোকজ করেছিল, আমাকেও শোকজ আগে দিয়ে বলে যে গ্রামের স্ট্যান্ডিং অর্ডার আছে, মোটরসাইকেল থাকলে শোকজ করবে। আমি মোটরসাইকেল তো আমি ভাড়াও নিইনি, কারণ প্রমোটও করে নিয়ে আসছে, তারা আসছে। না, তো সেইটা সেইটা ঠিক আছে, সেইটা মোটামুটি ভাবে ঠিক আছে খোকন ভাই। এই এটা একটু উত্তর দিয়েছি, বললাম এগুলো তো আমার রাইট, লোক না, এগুলো রাইট। আচ্ছা বিএনপির লোক। খোকন ভাই, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ইলেকশনটা করার সময় কি আপনার আওয়ামী লীগের সাথে কোনো একটা আপোষ, কোনো একটা আন্ডারহ্যান্ড ডিলিং, এগুলি কিছু করতে হয়েছিল? কারণ বাকি সবার প্রতি আওয়ামী লীগের ব্যবহার ছিল একরকম, মাহবুদ্দিন খোকনের প্রতি আওয়ামী লীগের ব্যবহার ছিল একরকম। এইটা কি আওয়ামী লীগ আপনাকে এত ভালোবাসলো কেন খোকন ভাই? আওয়ামী লীগ মোটা ভালোবাসেনি আমার এখানে। আমি যেখানে আমার এখানে ভোটে আমি আপনার 6,000 ভোট কাস্ট হয়েছে, এখানে মধ্যে 2,500 ভোট ডিফারেন্স জিতার কথা ছিল। আমি যদি না যেতাম, যদি আমার পুরো ভোটটাই নিয়ে নিত। হ্যাঁ, আচ্ছা। আমার 84 ভোটে আমার আমি গিয়ে আটকালাম আর কি, আটকালাম। আমরা 4 জন যেতেছি, আচ্ছা। আর যারা আটকাছে আর কি। আর আওয়ামী লীগ কখনো ভালোবাসে না, আমি কখনো আওয়ামী লীগ জীবনে করিও নাই। না, তাদের কেউ মধ্যে কোনো ভালোবাসলে দুর্বলতা তো নাই। অসুবিধা নাই, ভালোবাসতেই পারে। না, আর মানে আমাকে আপনি না ভোট দেয়, ভালোবাসতে হলো। আমাকে ভোট ধোয়া না। আমি তো এবার নতুন ইলেকশন করিনি, আমি সুপ্রিম কোর্ট রাইট, 12 ইলেকশনে এবার দরবার ইলেকশন করছি। রাইট। দরবার ইলেকশন এবার প্রত্যেকবার আমি জিতেছি ইনশাল্লাহ, একবার আমি হারিনি। তো আর ধরেন বার কাউন্সিলে ধরেন সারা বাংলাদেশ 3 বার জিতেছি, 3 বছর 9 বছর। 19 বছর আমি নির্বাচিত আইনজীবী জগতে। রাইট, এমপি ছিলাম 5 বছর, রাইট, 24 বছর নির্বাচিত। রাইট। তো এখানে তো আমার ভালোবাসা থাকতে পারে, ভোটে যদি দেয়। আপনি আমি যদি সেটাও করছি, সেটাই করছি। আমি আমাকে আমি কিন্তু আমাকে আমি কিন্তু দেখছি যে আপনাকে। আওয়ামী লীগ না, ব্যক্তিগতভাবে হয়তো পছন্দ করে, বা আমার রাইট। জীবনের সততা আমি সব চেষ্টা করছি, সৎ থাকতে চেষ্টা করছি, সবসময় সততা মেনটেন করি, সবকিছু মিলে আইনজীবীদের ইন্টার দেখেছি, এটা আমি মনে করি। আমি সবসময় ফিল করি আইনজীবীদের ওন করি, এই জন্য হয়তো ভোট দেয় আর কি আমাকে। আপনাকে ধন্যবাদ জনাব মাহমুদুল খোকন। একটি বিষয় আসলে আমরা জনাব জোনায়েদ সাকি আপনার কাছেও প্রশ্ন করতে চাই। যে 5 আগস্ট থেকেই, মানে 5 আগস্ট থেকে না, মানে আমি যদি একটু ইয়ে থেকে বলি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই শব্দ তিনটি অন্তত 10 বছর ধরে বা তারও আগের থেকে বারবার আপনার মুখে শুনে আসছি।
এই কথাটি বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের কাছে কি আপনার প্রেসক্রিপশনে গেছে কিনা, আপনার নতুন রাজনৈতিক বন্দোবস্ত আর জুলাই আন্দোলনের সমন্বয়ক মাস্টারমাইন্ডের রাজনৈতিক বন্দোবস্ত কি এক কিনা? অর্থাৎ তাদের কাছে যে অর্থটা বা যে শব্দগুলি আমরা আবার পাশাপাশি বেশি নতুন করে শুনতে পাচ্ছি, রাষ্ট্রের ব্যাপক সংস্কার, ৭২-এর সংবিধান বাতিল, আওয়ামী লীগ নিষিদ্ধ, একাধিক জাতির জনক, পালনবাদ, এগুলির সাথে আপনারটার মিল অমিল যদি একটু বলেন, বা দুই ধরনেরই জিনিস, খালি শব্দ, সাকিব ভাই যদি একটু বলতেন আর কি। এমনকি সমন্বয়ক মানে ধন্যবাদ। বাংলাদেশের রাজনীতিতে সমন্বয়কও আসলে সাকিব ভাইরে দিয়েই শুরু হয়েছে। খোকন ভাই নিশ্চয়ই খেয়াল করবেন যে সাকিব ভাইকে হ্যাঁ, আমরা আসলে সমন্বয়ক হিসেবে হ্যাঁ। প্রথম সমন্বয়ক, Right, মানে সমন্বয়কদের Right. কি বলবো দলীয় আমরা? দলীয় প্রধান সমন্বয়ক। জি জি সাকিব ভাই। আহ, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রসঙ্গ তুলেছেন এগুলো প্রত্যেকটা বিষয়ে আলোচনা করতে গেলে তো লম্বা সময় লাগবে। তবে আমি শুরু করি এই জায়গাটা থেকে যে দেখুন, আমরা, আপনার নিজের খেয়াল আছে অন্তত পক্ষে আপনি যখন বাংলাদেশের টেলিভিশনে কর্মরত ছিলেন, আপনার সাথে অন্তত মাসে একবার টক শোতে দেখা হতো প্রায়। Right. এবং আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম 11 সালের যখন আমাদের রাজনৈতিক দলের জায়গা থেকে যদি দেখেন, আমরা কিন্তু রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর কিংবা একটা আমূল রূপান্তরের কথা আমাদের প্রতিষ্ঠাকাল থেকে বলে আসছি। বিদ্যমান রাষ্ট্রটাকে আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা যেটার মধ্যে গণতন্ত্রের জায়গাটা কেবলমাত্র নির্বাচনী গণতন্ত্রের মধ্যেই আবদ্ধ, সেটাও ঠিক মতো হয় না, এইভাবেই আমরা দেখেছি। এবং সেইখানে লুটেরা ধনিক শ্রেণীরই একটা ব্যাপক আধিপত্য, মানে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে লুটপাট করা, পাচার করা, সম্পদ আহরণ করা, এইটাই হচ্ছে প্রধান প্রবণতা। ফলে এই জায়গাটা ক্ষমতার বিন্যাস এবং তার যে আর্থসামাজিক চেহারা, এই দুটোকে বদল ঘটানোর ব্যাপারে আমাদের প্রতিষ্ঠাকাল থেকে আমরা বলছি। কিন্তু সেটা আমাদের দলের আকার ইত্যাদি সবকিছু মিলিয়ে ওটা প্রধান রাজনৈতিক বক্তব্য হয়ে ওঠেনি তখন। 2011 সালে এসে এটা একটা ক্রাইসিসে যখন পড়লো 1996 সালে, তখন তত্ত্বাবধায়ক ব্যবস্থা এনে এই রাষ্ট্র সমাধান করতে চাইলো। তারপরে সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থাও কিন্তু 2001 সালে বিতর্কের মধ্য দিয়ে একভাবে বৈতরণী পার হলো। 96তেও কিছুটা বিতর্ক হয়েছিল। 2006 সালে এসে এই বিতর্ক এমন অবস্থায় দাঁড়ালো যে রাজনৈতিক সংঘাতের রূপ নিল, মানে, এবং সেটার পরিণতিতে একটা 1/11 সরকার আসলো। এই ক্ষেত্রে আমাদের বিশ্লেষণ, আমাদের দলের জায়গা থেকে যদি দেখেন, আমরা বারবার বলেছি যে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা, তার ক্ষমতা কাঠামো এমন ভাবে স্বৈরতান্ত্রিক, সেটা বদল না ঘটালে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আপনি এটাকে সমাধান করবে না, বরং তত্ত্বাবধায়ক ব্যবস্থাকেই এই ব্যবস্থাটা গিলে ফেলবে। সেটাই ঘটলো 2006-07 সালে। এবং সেটার পরে অভিজ্ঞতা থেকে এই দেশের মানে শাসকরা, বিশেষত আওয়ামী লীগ ক্ষমতায় এসে তারা যে এখান থেকে ভালো পথের দিকে যাবে সেটা না করে উল্টো তত্ত্বাবধায়ক ব্যবস্থাও বাতিল করে দিল এবং পুরনো রাষ্ট্রটাকে আরো এক কেন্দ্রিক করলো, যেটা 2011 সালে এই পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে লক্ষণটা খুব পরিষ্কার। এইটা 2014-তে এসে যখন এই ধরনের একটা নির্বাচন হলো, যেখানে 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাচ্ছে, তখন বোঝা গেল যে এটা একটা ফ্যাসিস্ট দিকে যাচ্ছে। এটা পরিপূর্ণ একটা ফ্যাসিস্ট শাসনের দিকে রাষ্ট্রটাকে ওইভাবে তৈরি করার জন্য তারা অগ্রসর হচ্ছে। এবং যেভাবে দেশকে বিভাজিত করা হচ্ছিল, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, বাঙালি বনাম মুসলমান, মুক্তিযুদ্ধ বনাম ইসলাম, সব এই বিভাজনগুলো থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে তারা ওই ধরনের একটা শাসন করছে এবং সেই শাসনটাকে মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে জায়েজ করতে চাইছে। 18 নির্বাচনে এসে যেটা অসম্ভব ছিল, কিন্তু তারপরেও রাজনৈতিক দলগুলো একটা চেষ্টার মতো করেছিল যে আচ্ছা, এই ব্যবস্থার অধীনে কোনো নির্বাচন করে কোনোভাবে ভেতর থেকে ধাক্কা দিয়ে কোনো পরিবর্তনের সুযোগ সম্ভাবনা আছে কিনা। আওয়ামী লীগ একেবারেই পুরো জিনিসটা সেফ নিজেদের একটা মানে এইটাকে জায়েজ করার জন্য এটা ডাকলো, কিন্তু দেখিয়ে দিল যে কিভাবে তারা পুরো রাষ্ট্রটাকে ব্যবহার করে সবাইকে ডেকে নিয়ে এসে এরকম মধ্যরাতের ভোট ডাকাত থেকে একটা নির্বাচন বলে চালিয়ে দিতে পারে। তো সেটার পরে এটা আমরা পরিষ্কার করে বলেছি, আমরা বলছিলাম বাংলাদেশের নতুন একটি সামাজিক চুক্তি, রাজনৈতিক চুক্তি লাগবে, নতুন একটি জাতীয় সনদ তৈরি করা দরকার। এই কথা 15 সাল থেকে আমরা বলছি, 18 সালে বলেছি, নির্বাচনের আগে বলেছি। ডক্টর কামাল হোসেন আহুত সাকিব ভাই একটু এই পাশে চলে আসেন সাকিব ভাই। হ্যাঁ জি। হ্যাঁ,
জাতীয় ঐক্যের ওই সমাবেশেও বলেছি। তারপর 18-র পরে এইটা প্রায় নিশ্চিত হলো যে এই ব্যবস্থার অধীনে আরেকটি নির্বাচন সম্ভব হবে না। ফলে আমাদের রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে হবে। এটা কেবল আমাদের কথাই না, বিএনপির মতো বড় রাজনৈতিক দলও কিন্তু এই জায়গায় আসলো এবং নিজেদের দিক থেকে 27 দফা মেরামতের কর্মসূচি, রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিল। তার মানে এটা সব রূপান্তর, মেরামত, সংস্কার, এই আলোচনাগুলো আরো বিভিন্ন দল, আমাদের রাষ্ট্র সংস্কার আন্দোলন, আমাদের মঞ্চের অন্যান্য দল সবাই মধ্যে এভাবে বলছিলেন, একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। আমরা বলছিলাম যে বিদ্যমান ব্যবস্থাটা ফ্যাসিস্ট বন্দোবস্তে পৌঁছেছে, একটা নতুন রাজনৈতিক গণতান্ত্রিক বন্দোবস্ত লাগবে। এখন এইটাই বাংলাদেশের সংগ্রামের চৈতন্য, কিন্তু গত 15 বছর ধরে এবং তারও আগে থেকে সংগ্রামের যে ধীরে ধীরে দানা বেঁধেছে এবং এটা সঞ্চিত হয়েছে জনমানুষের মধ্যে চৈতন্যে, যে আমাদের বিদ্যমান ব্যবস্থাটার বদল লাগবে এবং এই বন্দোবস্তটা আসলে ফ্যাসিস্ট বন্দোবস্তে পরিণত হচ্ছে, একটা গণতান্ত্রিক বন্দোবস্তে যেতে হবে। সে কারণে বন্দোবস্ত শব্দটি হয়তো এটা ছাত্রদের মধ্যে গ্রহণযোগ্য হয়েছে। এটা আমার চালান করা কোনো বিষয় না, এটা রাজনীতিতে সামনে এসেছিল, সেই কারণে ছাত্র সমাজ এটাকে গ্রহণ করেছে। আমি মনে করি ছাত্র সমাজ সঠিকভাবে এই জায়গা থেকে গ্রহণ করেছে যে আসলে পরিবর্তনটা কোন জায়গায় করতে হবে। আমাদের বিদ্যমান মানে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত অর্থাৎ মানেই হচ্ছে ক্ষমতার যে মানে বিন্যাসটা আছে, ক্ষমতার যে কাঠামোটা আছে, এইটা বদল, মানে ক্ষমতা ব্যবস্থাটা বাংলাদেশে কিভাবে চলবে, ওকে, এইটা বাংলাদেশে পরিবর্তনটা ঘটাতে হবে। এবং এইটাই বাংলাদেশের কেন্দ্রীয় রাজনৈতিক প্রশ্ন শুরু থেকে থেকেছে, 72 সাল থেকে এখন পর্যন্ত আছে। কারণ 72 সালে এই ক্ষমতা কাঠামোটা, এই ফ্যাসিস্ট বন্দোবস্ত কিংবা স্বৈরাচারী বন্দোবস্তটা সাংবিধানিক ভাবে তৈরি হয়েছিল। সেটাকে ব্যবহার করেই নানাভাবে এদিক ওদিক করতে 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 এটাকে এই 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত যে ফ্যাসিস্ট জায়গা আমরা দেখেছি, এই পরিণতিতে নিয়ে আসা হয়েছে। সাকিব ভাই, একটা সরল প্রশ্ন, যে গত 53 বছরে এই যে রাজনৈতিক চর্চাটা আমরা দেখেছি, আমরা যদি বলি যে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, এই সরকার বা ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পরে অবশ্যই তিনি একটি বিশেষ অবস্থায় দায়িত্ব নিয়েছেন, তার উপদেষ্টা মণ্ডলী এসেছে, সরকার সেভাবে পরিচালিত হচ্ছে। আপনি সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে স্বরূপটা, সেইটা আপনি যেরকম চেয়েছিলেন সেরকমই আপনি দেখতে পাচ্ছেন কিনা, আমাদের যদি খুব সংক্ষেপে বলেন, কারণ আমাদের অনেকগুলি বিষয় আলোচনা করতে হবে। মানে আপনি দেখতে পাচ্ছেন কিনা, বলি যে দেখুন ফাউন্ডেশনটা হয়েছে কিনা? এখন পর্যন্ত এটা কোনো ফাউন্ডেশন হয়নি। মানে একটা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে মাত্র, তারা রাষ্ট্র পরিচালনা করছেন, দৈনন্দিন কাজ করছেন, সেটা ক্ষেত্রেই অনেক ক্ষেত্রে খাবি খেতে হচ্ছে, কারণ রাষ্ট্র প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছিল। সেইটাকে পুনর্গঠন করার কাজ, সেই কাজে তাদের অনেক দুর্বলতার কথা আমরা চিহ্নিত করছি, এগুলো একদিক। অন্যদিকে তাদের আরেকটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে রাজনৈতিক উত্তরণ ঘটানো, মানে পলিটিক্যাল ট্রানজিশন যাকে বলে, এই যে নতুন বন্দোবস্তের দিকে যাওয়া, সেটার জন্য আমাদেরই বলতে পারেন, এটাও আমরা আমাদের প্রথম সাক্ষাতেই অন্তর্বর্তী সরকারকে প্রস্তাব করেছিলাম যে আপনারা এই অনেকগুলো বিষয়ে কতগুলো কমিশন গঠন করেন, যে কমিশন গঠন করার মধ্যে দিয়ে তারা একটা সংস্কার প্রস্তাব হাজির করবে, সেটার ভিত্তিতে আলোচনা হবে, ফ্যাসিলিটেট করার সুবিধা হবে, সমস্ত পক্ষের মতামতগুলোকে গ্রন্থিত করা, তার মধ্যে ন্যূনতম ঐক্যের জায়গাটা কোথায়। কিন্তু শুরু থেকে আমরা একটা কথা বলছিলাম, যখনই সরকার গঠিত হয়ে গেছে, যেহেতু অভ্যুত্থানটা কোনো একক নেতৃত্বে ঘটেনি, ফলে এই অভ্যুত্থানে ছাত্ররা অগ্রণী ভূমিকা নিয়েছে, রাজনৈতিক দলগুলো ছাত্রদের আন্দোলনের সমর্থন দিয়ে সর্বাত্মকভাবে যুক্ত হয়েছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত ছাত্র এক দফা এসছে, রাজনৈতিক দলগুলো এটার নেতৃত্ব নিতে কখনো যায়নি। কারণ হচ্ছে যে আপনার খেয়াল আছে আওয়ামী লীগ কিভাবে প্রচার করছিল যে এইটাতে রাজনৈতিক দল ঢুকে পড়ছে। আমি জাস্ট একটা লাইন বলি, সেটা হচ্ছে যে এই যে সর্বাত্মক অংশগ্রহণের মধ্য দিয়ে যে পক্ষগুলো তৈরি হচ্ছে, আমরা মনে করি যে রাজনৈতিক উত্তরণের ক্ষেত্রে কনসেনসাস কিংবা ন্যূনতম জাতীয় ঐক্যমত্যই হচ্ছে সবচেয়ে ভালো পন্থা এই উত্তরণটা ঘটানোর জন্য। না সাকিব ভাই, আমি তো সেদিক থেকে বলবো যে এই রাজনৈতিক উত্তরণের দায়িত্বটা আছে, এখন সংস্কার কমিশনগুলো গঠিত হচ্ছে, এই আলাপ আলোচনার ভিত্তিতে পরিষ্কার হবে যে কতটা নতুন বন্দোবস্তে আমরা যেতে পারছি। কিন্তু এখন পর্যন্ত আপনার কাছে মনে হচ্ছে যে এই 4 মাস 4.5 মাস বা যতটা সময় হোক না কেন, সেই ফাউন্ডেশনটা এখনো প্রতিষ্ঠিত হয় নাই, আপনি ওয়েট করছেন যে সংস্কার কমিশন কি বলে সেটা বলার থেকে, মানে নতুন রাজনৈতিক বন্দোবস্তের ক্ষেত্রে ফাউন্ডেশনটা হয় নাই, মানে এই যে সংস্কার প্রস্তাবগুলো আসবে, সরকার আমাদের সাথে আলোচনায় বসবে, তার মধ্যে দিয়ে কতটুকু ন্যূনতম ঐক্যমত্য হচ্ছে এবং সেইটা কতটা সিগনিফিকেন্ট পরিবর্তন ঘটাচ্ছে ক্ষমতা কাঠামোর, তার উপরে অনেকটা পরিষ্কার হবে, তার উপরে অনেকটা আমরা কোন দিকে যাচ্ছি। ওকে 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 পরিষ্কার। ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন, আমাদের একটা
মানে কি বলে একটা 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 জরুরি বিষয় নিয়ে আপনার কাছে একটু আমাদের জানতে হবে। সাকিব ভাই, আপনাকেও এই বিষয়ে আমরা একটু আপনার মতামত জানতে চাইবো যে হাইকোর্টের রায়ে সম্প্রতি আমরা জানি যে ত্রয়োদশ সংশোধনী বহাল হয়েছে, ফিরে এসেছে তত্ত্বাবধায়ক সরকার। এখন ত্রয়োদশ সংশোধনী বহাল হইলে যেটা মুশকিল সেটা হলো যে এর প্রধান কে হবেন, এর ব্যাপ্তি কতটা থাকবে সেটা একদম স্পষ্ট ত্রয়োদশ সংশোধনীতে আছে। এবং ত্রয়োদশ সংশোধনী দিয়ে কিন্তু আমরা 2টা ইলেকশনও করছি, আসলে অ্যাকচুয়ালি 3টা, 96টা, 2001-এরটা, টু সাম এক্সটেন্ট 2007-এরটাও আসলে। তো ওইটা আমরা ইলেকশনটা আমরা 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 আটটা। 8 আর কি না, 8-এ হয়েছে না ইলেকশনটা, 8-এ আট। হ্যাঁ 2008-এর ডিসেম্বরে। তো এখন কি হবে? 29 ডিসেম্বর। হ্যাঁ এখন কি হবে? ত্রয়োদশ সংশোধনে যদি বহাল হয় তাহলে প্রধান উপদেষ্টা কার হওয়া উচিত? ত্রয়োদশ সংশোধনে যদি বহাল হয় এই অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদটা কত হওয়া উচিত? আপনি খেয়াল করেন যে আপনাকে যখন যখন একটা প্রশ্ন করা হয়েছিল তখন আপনি একটা সংবাদ মাধ্যমে বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে অ্যাক্টিভ হয়ে গেছে। আপনাকে যখন আবার প্রশ্ন করা হয়েছে তাহলে কি 3 মাসে নির্বাচন করতে হবে, এই প্রসঙ্গে আপনি বলছেন হিসাব করলে তো তাই আসে। খবর ভাই আমাদের আরেকটু বলবেন কিনা? ধন্যবাদ। প্রথমত হলো আপনার ডেভেলপমেন্ট তো জোনায়েদ সাকিব সাহেব বলছেন, পরিবর্তন সম্বন্ধে আমি আপনাদের পয়েন্ট চলে আসবো। আমার যে আমাদের সংস্কার, যেটা সংস্কার কিন্তু দীর্ঘদিনের এটা ডিমান্ড, পাবলিক ডিমান্ড হয়ে গেছে। কারণ আর শুধু ইলেকশন সিস্টেম না, শুধু ইলেকশন দিন গণতন্ত্র না, ইলেকশন দিন তো গণতন্ত্র ছিলই না। ডেমোক্রেটিক কান্ট্রিতে প্রতিদিন ডেমোক্রেসি থাকবে, প্রতিদিন প্রতিটি সিচুয়েশনে ডেমোক্রেসি গণতন্ত্র থাকবে, কিন্তু সেই সিচুয়েশনে বাংলাদেশ ছিল না। এক, দুই হলো অর্থনৈতিক যেটা সুষম বন্টন, হ্যাঁ, সম্পদের সুষম বন্টন, সেটা কিন্তু পুরো লুটের কাছে চলে যাচ্ছে আস্তে আস্তে আমাদের সমাজ ব্যবস্থা দেয়। এই যে এবং লুটের এবং সব দেখেন আপনার এটা ধরেন এখন যেরকম ক্ষতি আসতেছে দীর্ঘদিন থেকে আর চলছে, গত 15 বছরে এটা একদম এটা মানে এগ্রেসিভ ওয়েতে চলে গেছে, এবং সমগ্র টাকা, ব্যাংকের টাকা বলেন যাই বলেন, সব সম্পদ কিন্তু কিছু লোক এগুলি নিয়ে কোনো তর্কই নাই, কিন্তু আপনি যদি যে জিনিসটা আমরা বুঝি না, এই জিনিসটা আমরা সবাই মানছি, মানে দুর্নীতি করতে করতে সকল প্রতিষ্ঠান ধ্বংস করা। আমাকে কেউ কেউ বলে আমি নাকি দিনে রাতে সারাক্ষণ খালি শেখ হাসিনা সরকারের গালাগালি দিয়ে, এটা আমি বলবোই, যতবার আমি সুযোগ পাই ততবার বলবো। এটা নিয়ে আসলে কারো মতামতের কোনো সুযোগ নেই। আপনি যদি ত্রয়োদশ সংশোধনী বহাল হইলে এই তাহলে কি হবে একটু বলেন। যেটা আমি আগে বলেছি আপনার সেটাই একই কথা বলবো, যে ত্রয়োদশ সংশোধনী যদি বহাল হয় যদি, তাহলে তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চলে আসছে, রাইট, তত্ত্বাবধায়ক সরকার, এবং সেখানের মধ্যে হাইকোর্টের যে জাজমেন্ট সেখানে কিন্তু রিভাইভ করলো তত্ত্বাবধায়ক সরকারটা, এবং আরো কিছু কিছু অ্যামেন্ডমেন্ট করলে বাতিল করলো সংবিধানে, বাকিটা রাজনীতি ছেড়ে দিল, পার্লামেন্ট ছেড়ে দিচ্ছে। তো যদি আমি কনসেন্ট করি তত্ত্বাবধায়ক সরকার যদি রিভাইভ করে, তাহলে যে আগে যেভাবে ছিল সেভাবে চলে আসার কথা, টাইম সেই মধ্যে 90 দিন চলে আসার কথা। তারপর তিনি প্রধান হবেন, আপনার দায়িত্ব নেবেন, তারা বলা সবকিছু চলে আসার কথা। এখন তো হাইকোর্টে জাজমেন্টের পর তো সরকার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখিনি আমরা। তো সরকার কিভাবে হ্যান্ডেল করবেন এটা, সেটাও এখনো স্পষ্ট নয়। আবার ওনার সংস্কার কথা বলছেন, সংস্কারের মধ্যে কি সংস্কার, আসলে সংস্কারটা হলো কি, সংস্কারটা আমাদের অস্পষ্ট। অ্যাকচুয়ালি সংস্কারের কোনো গাইডলাইন নেই যে এই আমাদের সাফার করছে, এই আমাদের ল্যাকুইন আছে, আমরা এগুলোর থেকে এইভাবে সংস্কার চাই, ওয়াইড রেখেছে। এবং সংস্কার এখন কি ওয়াইডে উনি সাবজেক্ট দেন, যে গাইডলাইন দেন, এইটা আমরা কি চিন্তা করেন, যাদের কিন্তু ওয়াইড রেখেছে, এবং কি আসছে সংস্কারে সেটাও জানছি না আমরা। তবে আমরা খবর ভাই অর্থনৈতিক ব্যবস্থা, আমরা খবর ভাই আপনাকে ধন্যবাদ জানাই। আমরা এই জায়গায় একটু আবার একটু সাকিব ভাইকে শুনি। সাকিব ভাই, আপনি কি মনে করেন যে এইটা যদি, কারণ আমি যতটুক রায়টা শুনছি বা পড়ছি সেটার মধ্যে বলছে যে ত্রয়োদশ সংশোধনী যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফেরত গেছে, যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফেরত গেছে। তো সেইটার ডাইরেক্টিভগুলি তো স্পষ্ট, 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে, এই সেই আপনি জানেন যে কে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে, তিনি কিভাবে একটা উপদেষ্টা পরিষদ গঠন করবেন। এইটার সাথে কি এইটার একটা ঝামেলা কি লাগলো তাহলে, বা ঝামেলাটা কি আছে? কেউ কি পরে চ্যালেঞ্জ করতে পারবে? আচ্ছা, আমি আপনার এই প্রশ্নে আসার আগে ওই আগের প্রশ্ন থেকে একটু বলি যে একটা
এই যে নতুন বন্দোবস্তের কথা আমরা বারবার বলছিলাম, সেটার একটা বড় জায়গা হচ্ছে যে একটা ইনক্লুসিভ বাংলাদেশ, মানে একটা ফিলসফিক্যাল দিক তো আছে। একটা মানে বাংলাদেশটা যেভাবে পত্তনটা 72 সালের সংবিধানের মাধ্যমে ঘটেছে, যেটা প্রতিশ্রুতি ছিল একটা ইনক্লুসিভ বাংলাদেশ করবে, সে 72 সালের সংবিধান সেই ইনক্লুসিভ বাংলাদেশের মানে ক্ষমতা কাঠামো, তার আদর্শিক কাঠামো ইনক্লুসিভ বাংলাদেশের ক্ষেত্রে এক সমস্যা তৈরি করেছে। তা আমরা একটা ইনক্লুসিভ বাংলাদেশ, অর্থাৎ ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গীয় পরিচয়ের দ্বারা কেউ কাউকে মানে বৈষম্য করবে না, রাজনৈতিক বিশ্বাস, জীবন চর্চা, কারো এইটা মানুষ নাগরিককে কোনো বৈষম্য, কোনো পরিচয় দিয়ে বৈষম্য করা যাবে না, নাগরিকের উপর দাঁড়াবে রাষ্ট্র। সেই জায়গাটা আমাদের তৈরি করা দরকার। সেটা করতে গেলে ক্ষমতার বিন্যাসটা সেভাবে হতে হবে। ক্ষমতাটা ব্যবহার করে পুরো একটা যে লুটপাট, দেন দরবার, ক্লায়েন্ট মক্কেল তন্ত্র, এটা এতদিন বাংলাদেশ চলেছে, এটা আর চলবে না। বাংলাদেশ যে অর্থনীতির আকার দাঁড়াচ্ছে, এটাকে একটা নিয়মের মধ্যে আনতে হবে, রুলস অফ দি গেম জায়গায় যেতে হবে। সেইটার একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ইলেকশন। এখন বাংলাদেশের ইলেকশনের অভিজ্ঞতা থেকে যেটা দেখা যাচ্ছে যে ইনস্টিটিউশন গুলো দাঁড়ালে তত্ত্বাবধায়কের দরকার হয় না, কিন্তু ইনস্টিটিউশন যখন দাঁড়ায় নাই, তখন আমরা তত্ত্বাবধায়ক এনে আমাদেরকে আপাতত এখানে একটা রুলস অফ দি গেম এর মধ্যে একটা জায়গা তৈরি করতে হচ্ছে, একটা মিনিমাম। সেই জন্য আমরা বলেছি যে যেহেতু আমরা একটা বড় ধরনের সংস্কার কিংবা রূপান্তরের ঘটনা ঘটাতে চাচ্ছি, তাহলে সেইটা ঘটালেন, কিন্তু আইনও তৈরি করলেন, কিছু প্রতিষ্ঠানের নাম দেওয়া হলো, রাতারাতি সে কিন্তু ওই শক্তি অর্জন করে না, এটা সময়ের ব্যাপার লাগে। ফলে তত্ত্বাবধায়ক ব্যবস্থার হয়তো বাংলাদেশে আরো 3 থেকে 5টি নির্বাচন প্রয়োজন আছে, এটা আমাদের দলের দিক থেকে প্রস্তাব ছিল। কিন্তু পরে আমরা যখন 31 দফায় এসেছি, তখন সেটা মোটামুটি ভাবে এই বার দেওয়া হয়নি, মানে আপাতত তত্ত্বাবধায়ক ব্যবস্থা কায়েম করা হবে। এখন প্রশ্ন হচ্ছে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা যেটা বাতিল হয়ে গেছিল, সেটা বাতিল হওয়ার কাজটি যখন না সাকিব ভাই, আমরা শেষ করি, আমি আইনি সাকিব ভাই, আমরা এটা কভার করতেই পারবো না। আপনি যদি এইটাতে বলেন যে এখন ত্রয়োদশ সংশোধনী সংবিধানে যে অবস্থায় ছিল সে অবস্থায় আবার ফেরত গেছে, এইটারে আপনারা আসলে এটা নিয়ে ভাবছেন কিনা? এই অবস্থায় ফেরত গেলে এখন তাহলে কি হবে? হ্যাঁ, ফেরত গেছে, কিন্তু আপনার খেয়াল রাখতে হবে মাঝখানে একটা বড় ঘটনা ঘটেছে। 5ই আগস্টে ওই একটা সরকার উৎখাত হয়েছে, এবং যখন উৎখাত হয়েছে তখন ওই রকম কোনো বিধানের জায়গা ছিল না, ফলে একটা সাংবিধানিক দিক থেকে একটা শূন্যতার পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই জন্য সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট ডক্ট্রিন অফ নেসেসিটির চিন্তা থেকেই এই সরকারের অন্তর্বর্তী সরকার হিসেবে তার একটা গঠন করা যেতে পারে সেই মর্মে রায় দিয়েছে। তার ভিত্তিতে একটা সরকার আছে। এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে বহাল হওয়ার কারণে অটোমেটিক্যালি কার্যকর হয়ে যায় কিনা, এ নিয়ে আবারও সুপ্রিম কোর্টের কাছে যেতে হবে, এই কারণে এখন কিন্তু কোনো সংসদ নেই আমার কাছে। আমি কিন্তু 100% কোনো সংসদ নেই, আমি কিন্তু 100% সাকিব ভাই, আমি কিন্তু 100% আপনার সাথে একমত। এটা সুপ্রিম কোর্টে গিয়ে জিজ্ঞেস করতে হবে, আমরা এটা খোকন ভাইকেও জানতে চাইবো। কিন্তু আপনি সরকারের দেখেন, সরকার প্রতিক্রিয়ায় জানাইলো যে না এটা ঠিক হয়েছে, এটা ভালো হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, কিন্তু এইটার মধ্যে যে একটা প্যাচটা লাগলো, এইটা সরকার এখন পর্যন্ত গেছে কিনা খোকন ভাই নিশ্চয়ই এখন খোঁজ নিলে জানতে পারবেন, খোকন ভাই আমাদের জানাতে পারবেন। কিন্তু সাকিব ভাই, এটা সরকার যাইতেছে না কেন? মানে সরকার এগুলির এত হালকাভাবে নিতেছে কেন ঘটনাগুলাকে? দেখুন, এখন মূল প্রশ্নটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার একটা নির্বাচন করে সংবিধানের যে পরিবর্তনগুলো আমাদের লক্ষ্য, সেই জায়গায় যদি আমাদের ন্যূনতম ঐক্যমত্য হয় যে কি কি পরিবর্তন আমরা আনছি, সেগুলো যখন আগামী সংসদের মধ্যে দিয়ে এই পরিবর্তনগুলো ঘটবে, একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা হবে, সেইখানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা কি হুবহু এইভাবেই থাকবে, নাকি এরও কিছু পরিবর্ধন মানে প্রয়োজন পড়বে, সেটা কিন্তু রাজনৈতিক দলগুলোর আলোচনার মধ্যে আসবে। আমরা রাজনৈতিক দলগুলো কর্মসূচিতে বলেছি একটা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা আছে, সেটার কাঠামোগত জায়গা এটাতে যেভাবে ডিফাইন করা ছিল সেভাবেই থাকবে, নাকি আপনার যেমন আমাদের প্রস্তাব হচ্ছে উচ্চ কক্ষ গঠিত হলে উচ্চ সাকিব ভাই, এটা আবার আরেকটা আলোচনা। সাকিব ভাই, এটা আবার আরেকটা আলোচনা। ফলে আমি বলছি যে এটা আরেকটা আলোচনা, কিন্তু আমি যে জিনিসটা বুঝতে পারতেছি সাকিব ভাই, আমি আসতেছি আপনার কাছে, আমি যে জিনিসটা বুঝতেছি না সেটা একটু খোকন ভাইয়ের কাছে জানতে চাই। যে খোকন ভাই, অ্যাটর্নি জেনারেলের মনে তো প্রথম প্রশ্ন হওয়া উচিত ছিল, যদি ত্রয়োদশ সংশোধনী আগের পর্যায়ে ফিরে আসে তাইলে আমরা ডিউরেশনটা কি পাইতেছি। ঠিক আছে, ওইটার মধ্যে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার মানে ত্রয়োদশ সংশোধনীর মধ্যে দিয়েও কিন্তু ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হইতে পারেন, কনসেনসাস হলে কোনো অসুবিধা নাই। প্রধান বিচারপতির পাওয়া যায় নাই, অন্য বিচারকদের পাওয়া যায় না, একজনের এটা পাওয়া গেছে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু ডিউরেশন কখন গিয়ে কি করবে, এগুলি ব্যাপারে একটা ডাইরেক্টিভস নেওয়া দরকার ছিল না? আমি একটু আগে বলেছি সরকার পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য আসেনি এখনো, যা সেটাই। তবে আমি যেটা মনে করি, যেটা আমার তো একটা চেঞ্জ অফ সার্কামস্টেন্সেস, কারণ কি 5ই আগস্টে একটা
একটা অন্তর্বর্তী সরকার আসছে Right. এবং সমগ্র জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক সেই, এবং জাতি ঐক্যবদ্ধভাবে কিন্তু বর্তমান সরকারকে সমর্থন দিচ্ছে এবং উইথ চেঞ্জ এবং রেডিক্যাল চেঞ্জ হবে এটা আশা করছে। চেঞ্জ এই জন্যই পরিবর্তন, যেটা যেটা বিএনপি বলেছে বা অন্য রাজনীতি, আচ্ছা। রাষ্ট্রীয় সংস্কার দরকার। বুঝতে পারছি। এখন যেটা হলো যে এটাকে ওভারকাম করতে হলে আমি মনে করি যেটা করতে পারবে, যদি যদি এটাকে আপিল করে, যেহেতু আমাদের প্রেজেন্ট সিচুয়েশনের কারণে গিয়ে অন্তত সরকার এবং রাজনৈতিক সরকার নাই, সবকিছু মিলে তখন হয়তো সুপ্রিম কোর্টে আপিল করলে আপিল ডিভিশন থেকে হয়তো কোনো এটা Naturally, সাকিব ভাই এই কথা বললেন, সাকিব ভাই ওই আমি কথা একটু বললেন। আর দুটো লাইন যুক্ত করতে হবে। না এবারকার Right. নির্বাচনটার ব্যাপারে সুপ্রিম কোর্ট থেকে হয়তো কোনো একটা directive দিতে guideline পারে। দেবে। জি, খোকন ভাই, আপনাকে ধন্যবাদ। খোকন ভাই, ভবিষ্যৎ থেকে আবার এটা করতে খোকন হবে। ভাই, আপনাকে ধন্যবাদ। আমাকে দুটো লাইন যুক্ত করতে দেন। হ্যাঁ, একদম দুইটা লাইনই প্লিজ Just সাকিব ভাই, দুইটা আমাদের লাইন। অনেক প্রশ্ন সাকিব ভাই, হ্যাঁ বলেন। মানে 5ই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে বিশেষ বাস্তবতা তৈরি হয়েছে, তাতে এই জনগণের যে অভিপ্রায়, মানে জনগণের যে রায়, সেটা কিন্তু অভ্যুত্থানকারী সকল শক্তির মধ্য দিয়ে এই অন্তর্বর্তী সরকারের উপরে সমর্থন এবং আস্থায় গিয়েছে। ফলে এইটা মানে এইটা রাজনৈতিক দিক থেকে যদি আমি বলি, এই প্রিভেইলস, মানে এটাই মানে এটাকে কি বলে, এটাই বহাল থাকে, এটারই শক্তি, রাজনৈতিক সম্মতি বেশি না, জনগণের জায়গা থেকে। না সেটা ফলে ঠিক বলছেন। আইনি সাকিব ভাই, জায়গায় সাকিব ভাই, আইন কিন্তু জনগণ, সাকিব ভাই, আমি শেষ আপনার করি। দুই লাইন হয়েছে। সুপ্রিম কোর্ট যখন দুই লাইন বিচার করবেন, সুপ্রিম কোর্ট যখন বিচার করবে, মানে অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে চিন্তা করবে, তখন নিশ্চয়ই এই যে জনগণের অবশ্যই। অভিপ্রায় এবং তার যে মানে না, prevail সেটা- করা, সে- শেষ পর্যন্ত, সে- সেটাকে নিশ্চয়ই বিবেচনায় না রাখবে। সেটা ডেফিনেটলি সেটা রাখবেন হয়তো, এবং তারা এটা নিশ্চয়ই বিবেচনা করবেন। আমরা জনগণের মানে ব্যাপারটা সেটা হচ্ছে যে এইটা অ্যাটর্নি জেনারেল এবং সরকারের পক্ষ থেকে এটা প্লেস করা দরকার ছিল কিনা, যে এটার ব্যাপারে একটা ডাইরেক্টিভ নেওয়ার ক্ষেত্রে, সেটাই প্রশ্ন। সুপ্রিম কোর্ট কি করবেন, বিচারকরা কি রায় দিবেন, বিচারকরা কি রায় দিবেন, সংবিধানের মধ্যে যখন এটা আইসা পড়ে তখন এটা আসলে নানাভাবে এটা জানতে চাই। যাই হোক, আমরা একটু মুভ ফরওয়ার্ড করি। একটু অ্যাড করি, জি। হয়তো এখনো সার্টিফিকেট পায়নি, হয়তো ফুল যাবে না, হয়তো আসে, এর মতো আসেনি, আসলে হয়তো সরকার হয়তো খোকন ভাই, করতেও পারে। খোকন ভাই, আপনি আইনের মানে সর্বোচ্চ আদালতের আইনের অঙ্গনে প্র্যাকটিস করেন মনে হয় এখন 40 বছরের কাছাকাছি চলে গেছে, রাইট? আমিও 71 বছর। যাই হোক, মানে চতুর্থ দশকে বসে হ্যাঁ। আমি এইরকম জনগুরুত্বপূর্ণ ঘটনায় সরকার কোনোদিন সার্টিফাইড কপির জন্য ওয়েট করে না। তারা কেভিয়ারটা দেয়, তারা সেখানে গিয়ে বলে আমাদের এটা নিয়ে কথা আছে, আমাদের এটা জানতে হবে, বিকজ আমরা এটা জানতে চাই ডাইরেক্টিভটার ক্ষেত্রে। এটা সার্টিফাইড কপির জন্য এটা নেভার, মানে আমি ওয়েট করতে দেখি নাই, আপনি নিশ্চয়ই আরো দেখছেন। না, একটু ডিফারেন্স আছে। হ্যাঁ। আমরা যদি আজকে আওয়ামী লীগ সরকার থাকতো, হ্যাঁ। হাইকোর্ট যখন রায় দিলে তখন তারা অ্যাডেন্টিয়াম অর্ডার চাইতো, স্টে চাইতো। এখন যেহেতু সরকার মনে করতেছে যে এই অর্ডারটা তাদের মন মতোই হয়েছে বা তাদের পক্ষেই গেছে, কোনো চেঞ্জ করার দরকার নাই। না, আপিল করতে হলে সার্টিফিকেট কপি লাগবে, সার্টিফাইড কপি আপিল করতে হবে। দাঁড়া, সেটা তো সার্টিফাইড কপির জন্য লাগবে, কিন্তু এই অর্ডারটার, আচ্ছা যাই হোক, হাওয়ার আমি একটু মুভ ফরওয়ার্ড করি। আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটের একমাত্র সমাধান হতে পারে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য, এমন মন্তব্য সমর্থন করেন কিনা? শতকরা 38% সমর্থন করেছেন, শতকরা 62% সমর্থন করেন নাই, 90,000 দর্শক ভোট দিয়েছেন। এইবারও সাকিব ভাই, আমরা কিন্তু মানে অনেকগুলি বিষয় নিয়ে আসি, কিন্তু মানে একটা বিষয় নিয়ে আসলে অনেক লম্বা সময় আমি ব্যয় করে ফেলতেছি। তো সেই জন্য আমি একটু 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 আপনাদের সাহায্য চাই, একটু যদি ইয়াতে বলা হয়। সেটা হচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। এখন বলা হলো যে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক এবং জাতীয় নাগরিক শক্তিটা ঘোষণা করবে, সরকার বললো এটার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই, তারপর আবার সরকার বললো এটা তারাই ঘোষণা করবে, বললো একটা ডেটও দিলে, এবং সব অংশীজনের সাথে কথা বলে এটা জানা গেল। আমরা জানতে পারলাম যে সেই ঘোষণাপত্রে আসলে কি থাকবে সেইটা আপনাদের সবাইকে জানানো হয়েছে বা আপনাদেরকে দেওয়া হয়েছে। এইটার ক্ষেত্রে আপনাদের মন্তব্য সেটাতে সংযুক্ত করা হবে। সাকিব ভাই, আপনার মন্তব্য প্রথমে শুনতে চাই, খোকন ভাইরও, কিন্তু আপনার মন্তব্য শোনার পরে সাকিব ভাই, আমি আপনাকে একদমই ইন্টারফেয়ার করতেছি না, আপনি 2 মিনিট বলেন এটা নিয়ে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের একটা ঘোষণা থাকতে পারে, এটা হচ্ছে আমার পয়েন্ট ব্ল্যাঙ্ক। সেই ঘোষণা প্রোক্লামেশন কিনা সেটা আরেকটা জটিল প্রশ্ন, কেননা প্রোক্লামেশনের ব্যাপার একটা আইনগত পরিবর্তন এবং একটা নতুন ব্যবস্থাপত্তনের সাথে সম্পর্কিত। সো যেটা আমরা সাধারণত আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র হিসেবে বলি, তখন সেটা একটা রাষ্ট্রপত্তনের ঘোষণা দেওয়া হয়েছে, তার মধ্যে দিয়ে ওইটাই সংবিধান হিসেবে তখন কার্যকর হয়।
আর এখন যে জুলাইয়ের ঘোষণা হচ্ছে সেটা সংবিধানের মধ্যে সন্নিবেশিত হবে কিনা সেটা কিন্তু একটা চলমান আলোচনার মধ্য দিয়ে সেটাকে দিতে হবে। ফলে জুলাইয়ের ঘোষণা হিসেবে এখন যেটুকু আসতে পারে সেটা হচ্ছে আমরা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, জনগণের আকাঙ্ক্ষা এবং এই জুলাইয়ের অভ্যুত্থানের যে তার যে রাজনীতি এবং তার যে দিক নির্দেশনা সেইটা সন্নিবেশিত করা, এবং এই কাজটা করতে হবে অভ্যুত্থানের সকল অংশীদারদের একটা ঐক্যমত্যের ভিত্তিতেই। এখন ছাত্ররা যখন একটা ঘোষণা বলেন, প্রোক্লামেশন বলেন, যেটাই করতে যেছে সেটা কিন্তু একটা তাদের মতামত, ছাত্ররা যা এই বিষয়ে বলছে সেই বিষয়টা তারা প্রস্তাব আকারে যে কোনো প্রস্তাবই তারা তুলতে পারে। সেটা এখন সকল অংশীজনের মধ্যে আলোচনার প্রক্রিয়া দিয়ে মধ্যে দিয়ে যাবে যে এই ঘোষণায় কি কি থাকবে। তারপরে ওই ঘোষণাপত্রে ছাত্ররা সংবিধানের সাথে যুক্ত হতে গেলে অথবা সংবিধানে যুক্ত হওয়াটা আমরা আলাদা রাখি, সংবিধান তো একটা বই। ছাত্রদের এই ঘোষণাপত্রে কি কি থাকছে সেটা কি আপনাদের কাছে পাঠানো হয়েছে বিবেচনার জন্য? আপনি ডিসক্লোজ না করলেন, পাঠানো হয়েছে কিনা সেটা জানতে চাইতেছি, বা ডিসক্লোজ করতেও পারেন আপনারা। আপনার ছাত্ররা যখন এটা মানে ঘোষণা দিল তখন তাদের বক্তব্য তো পাবলিকলি চলে আসলো, মানে যে কি তাদের কোনো একটা ঘোষণাপত্র ড্রাফট করে কি পাঠানো হয়েছে কিনা? হ্যাঁ, সেই ঘোষণাপত্র ড্রাফট করে তো সোশ্যাল মিডিয়াতেই চলে এসেছে। আপনার কাছে পাঠানো হয়েছে কিনা সোশ্যাল মিডিয়াটা? হ্যাঁ, আমরা পেয়েছি, আমরা সেখান থেকে। জি জি, আমরা আপনার মতামত জানতে চেয়েছে। জি, মানে সেই মতামতের সময় সীমা এই আমরা যেটা বলেছি যে 2 দিন সময়ের মধ্যে আপনার এই ঘোষণাপত্র নিয়ে একটা সকলের মধ্যে ঐক্যমত তৈরি করাটা আসলে বাস্তবতা সম্ভব না। ফলে আমাদের মতামত ছিল আপনারা যদি এটা ঘোষণা করেন, আপনাদের অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই অভ্যুত্থানকে যেভাবে দেখে সেইটা ঘোষণা তার যে সেটা আপনারা করতে পারেন, পরে এটাকে ওপেন প্রস্তাব হিসেবে রাখতে পারেন সকলের আলোচনার জন্য। তো এখন যেহেতু সরকার দায়িত্ব নিয়েছে ওই পর্বটা শেষ হয়ে গেছে। ওকে, সরকার দায়িত্ব নিয়েও তো সরকার আপনাদেরকেই হয়তো জানতে চাইবে, তখন হয়তো আপনাদেরকে আপনার মতামত দেওয়ার একটা জায়গা তৈরি হবে, সেটা নিশ্চয়ই আমরা কালক্রমে জানতে পারবো। আমরা খোকন ভাইয়ের কাছে জানতে চাই যে খোকন ভাই, জুলাই আগস্টের ঘোষণাপত্র নিয়ে বিএনপি অনেক সন্দেহ করেছে, বিএনপির অনেক বেশি করে মনে হয়েছে যে বিএনপির মধ্যে দ্বিধা করার জন্য, বিএনপিকে আলাদা করার জন্য এটা করা হয়েছে। আপনি এটাকে আসলে কিভাবে দেখেন? ধন্যবাদ। আমি আসলে এভাবে জুলাই আগস্টে তো যে পরিবর্তনটা আসলো এটা 15 বছরের বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই। 15-16 বছর নির্যাতন, অত্যাচার, ভোটবিহীন, লুটপাট, অপশাসন সবকিছুর কিন্তু বহিঃপ্রকাশ করেছে ছাত্ররা। সামনে ছিল, সামনে জাতি তাদের সমর্থন দিয়েছে, এটা বহিঃপ্রকাশ চলে পারে গেছে। এটা বিচ্ছিন্ন করে দেখার কোনো সুযোগ আমি দেখি না। এখন যেটা হলো যে অবশ্যই যেহেতু স্বাভাবিকভাবে যদি সরকার পরিবর্তন হয় তাহলে তো সংবিধানে বলে আছে অস্বাভাবিক পরিবর্তন হলে একটা ঘোষণা আসতেই পারে, তবে সেটা সংবিধান সংযুক্ত হবে কিনা যেটা এটা তাহলে তো হবে কিনা সেটা একটা প্রশ্ন আছে। যখন দেশে মার্শাল ল আসলো কিন্তু প্রক্লেমেশন মার্শাল ল আসে, আমি বলি কি সংবিধান ঢুকবে নাকি? আর এখানে ধর বা মানে যেটা হলো যে 72 সংবিধানের যেটা সেটার মধ্যে অনেক ভুল থাকতে পারে, অনেক কারেকশন দরকার হতে পারে, সে ডিফারেন্ট থিংস। কিন্তু আপনি ধরেন ঘোষণা থাকা উচিত আমি মনে করি। তবে যদি এখানের মধ্যে যে ব্যাপারটা হলো আন্দোলন সবাই মিলে করেছে, নির্যাতন শিকার হয়েছে, খুন গুম সবই হয়েছে, এবং প্রতিবাদ কিন্তু 15 বছর থেকে চলছে। এখন যদি কেউ যদি ছাত্ররা একা দিয়ে দিতে পারে, তারা অবশ্যই দিতে পারে। তবে কিন্তু আমার মনে হয় একা দিয়ে দিলে ভুল সৃষ্টি হবে, আন্দোলনের শক্তি করে মানে আপনার কাছে কি মনে হয় না আন্দোলনটা ছাত্রদের নেতৃত্বে হয়েছে বলেই, ছাত্ররা বা ছাত্রদের পাশে যারা আগে সবসময় ছিল তারা ছিল বলেই তারা আপনাদেরকেও ডাকতেছে? আপনারা যদি এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে সফল হতেন, আপনারা তো কাউরে ডাকতেন না। আপনি ধরেন এটা শুনেন, আপনি কি শুধু ছাত্ররা কি এরা কোন দল? ছাত্ররা যারা আন্দোলন নেতৃত্ব দিয়েছে তারা কোন রাজনৈতিক দলের ছিল নাকি? তারা তো নিরপেক্ষ ছিল, বাট নিরপেক্ষ ছিল। কিন্তু এখানে কিন্তু যে সব ছাত্ররা, এখানে ছাত্র দল ছিল, কৃষক ছিল, শ্রমিক ছিল, রিক্সাওয়ালা ছিল, বা অন্যান্য রাজনৈতিক দলগুলো ছিল যারা পরিবর্তন করেছে, রাজনৈতিক দলগুলো সমর্থন ছিল, তাদের কর্মীরা ছিল, ছাত্র কর্মীরা ছিল, ছয় মিলি, এবং দেশবাসী সাপোর্ট দিয়ে গেছে। কিন্তু আপনারা দেখেন, আমি আপনাদের যে মানে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী, আপনি দেখবেন
যে তিনি বলতেছেন আমরা হাসিনা আমলে দেখেছি চাপাতি লীগ, হেলমেট লীগ, বন্দুক লীগ, আবার জনগণ এটাও জানে খুর লীগ, পায়ের রক কাটা পার্টি। এরা কারা জনগণ কি জানে না? কারা পায়ের রক কাটে তাদের জনগণ ঠিকই চিনে। এইটা এই সরকারের সাথে জামায়াত ইসলামের প্রতি ঘনিষ্ঠতা ইঙ্গিত করেই বলা হচ্ছে না? দেখেন এখানের মধ্যে শোনেন, এখন যে সরকার তো একটা অস্বাভাবিকভাবে সরকারটা আসছে, এই সরকারকে ব্যর্থ করার জন্য অনেক রকম ষড়যন্ত্র হবে, চলতে থাকবে যে পর্যন্ত নির্বাচন না হওয়া পর্যন্ত, যে পর্যন্ত জনপ্রতিনিধির ক্ষমতা না যাবে পর্যন্ত। এবং শত্রু থাকে, সব ষড়যন্ত্র করতে পারে, আভ্যন্তরীণ শক্তি ষড়যন্ত্র করতে পারে, এমনকি প্রতিটি সরকার, যে সরকার পালিয়ে গেছে বাংলাদেশ থেকে, তারা ষড়যন্ত্র করতে পারে। এবং এটা আবার সরকারের ভিতরেও কিন্তু বর্তমান গভর্নমেন্টের ভিতরে যে তাদের যে আপনার প্রেতাত্মা নাই সেটা বলতে পারেন না আপনি। আপনারা কি এখন এটা আপনারা এই প্রেতাত্মাটারে অনেক বেশি ভয় পাইতেছেন, মনে করতেছেন যে এটা সাংঘাতিক আমি না, সব জাতি ভয় পাচ্ছে, জাতি ভয় পাচ্ছে যে কোনোভাবে যদি এই জন্য আমাদের আন্দোলনের বন্ধুরা সবাই আমরা একত্রে থাকি, একত্রে থেকে আমরা গণতন্ত্র ফিরে আনি। এই জন্য কি জনাব তারেক রহমান দেশে আসতেছেন না? না, তারেক রহমান সাহেব তো উনি তো অসুস্থ, আপনারা জানেন পুরোপুরি। প্লাস হলো যে ওনার ওনার মা এখন খুবই খারাপ অবস্থা, অসুস্থ ম্যাডাম আবার চেয়ারপারসন খালেদা জিয়ার, উনি যাবেন হয়তো সুবিধা মতন চিন্তা, তখন উনি আসবেন, সেটা কোনো সমস্যা না। সমস্যা হলো যে আমাদের আমরা ভয় পাচ্ছি, যেটা সবাই জাতি ভয় পাচ্ছে, জাতীয় ঐক্য যদি কোনোভাবে বিনষ্ট হয়, যদি এই যে ওদের ষড়যন্ত্র, এখন যে জাতীয় ঐক্য তো বিএনপি সবচেয়ে বেশি বিনষ্ট করতেছে এখন নির্বাচনের জন্য। আচ্ছা, আমি বলছি, আপনি ধরেন বিনষ্ট হলে কিন্তু তাহলে প্রেতাত্মারা বা পালিয়ে যাওয়া সরকার কিন্তু সফল হইতে পারে। আর বাংলাদেশ এই মুহূর্তে এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে, আবার ব্যর্থ হবে, এবং এটাকে রিকভার করতে অনেক সময় লাগবে। এখন তাই মানে কি, তাই মানে এটা নয় যে চিরদিন, আমরা দীর্ঘদিন থেকে এটা অনেক সরকার অধীনে দেশ থাকবে, কারণ গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি আমরা, নাকি? এই জন্য তাড়াতাড়ি সংস্কার শেষ করে জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করলে ক্ষমতা ডিসেন্ট্রালাইজ হয়ে যাবে। এখন তো কেন্দ্রীভূত ক্ষমতা, এই জন্য বিএনপি চাচ্ছে যে তাড়াতাড়ি, বা অন্য অনেক রাজনৈতিক দল চাচ্ছে, জনগণ চাচ্ছে। এইটা একদম বেরসা মাহমুদুল খোকন খুব সুন্দরভাবে বলছেন। আমি একটু সাকিবের কাছে আসতে চাই যে সাকিব ভাই, আপনি ভয়েস অব আমেরিকা বাংলাকে এক সাক্ষাৎকারে বলছেন যে নির্বাচন ও সংস্কার পরস্পর বিরোধী ব্যাপার না, এগুলি একটা আরেকটার পরিপূরক। মানুষ যেমন রাষ্ট্র ব্যবস্থার বদল চায়, আবার একইভাবে নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক অবস্থায় প্রবেশও করতে চায়। পাশাপাশি আমরা প্রশ্ন করতে চাই তাহলে এই পাশাপাশি দুইটা জিনিস যেটা আসলে পরস্পর বিরোধী না, তারা কেমনে পরস্পর বিরোধী হয়ে দাঁড়াইলো? এর জন্য আপনি অন্তর্বর্তীকালীন সরকার, বৈষম্য বিরোধী ছাত্রদের এবং বিএনপির মতো বড় দলের অবস্থান, কার কিরকম অবস্থান আপনি এরকম দেখেন? হ্যাঁ, কিছুটা পরস্পর বিরোধিতার একটা রূপ নিচ্ছে সময়, এবং রাজনৈতিক প্রতিপক্ষতা একটা শুরু হয়েছে, একে অপরের সাথে নানা ধরনের রাজনৈতিক যে একটা পার্থক্য, দ্বন্দ্ব তৈরি হয়, সেটাও তৈরি হয়েছে। তবে সেটা নির্বাচনকে কেন্দ্র করে কিছুটা হবেও, মানে নির্বাচন তো সবাই একপক্ষ হয়ে যাবে না। কিন্তু আমরা যে কথাটা বলেছি যে রাজনৈতিক একটা ঐক্য কিংবা জাতীয় ঐক্য আমাদের দরকার, কি অর্থে? সেটা হচ্ছে যে আমরা তো বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি করতে চাচ্ছি, যেখানে সবাই নিজেকে অংশীদার মনে করতে পারবে, যাকে বলে রুলস অফ দি গেম। আরো সহজে বললে যে রুলস অফ দি গেমটা তৈরি করা দরকার। একটা রাজনৈতিক কিভাবে চলবে এই দেশে, সেইটা নিয়মটা তৈরি করা। এটা জনপ্রতিনিধিরা পারবে না, মনে করেন বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি এটা পারবে না এটা আনতে। না, পারবে না, কেন বলছেন? ফাইনাল পারতেই হবে, পারতেই হবে, না পারলে আবার তাহলে আর কেমনে আগাবে? এটা কি সারা বিএনপি পারবে না? খোর ভাই, খোর ভাই, আমি সাকিবের যেটা জানতে চাইতেছি যে আপনারা যে সংস্কারটা চাইতেছেন সেটা ইউনূস সরকারের কাছে কেন চাইতেছেন না, সেটা নির্বাচিত সরকারের কাছে কেন চাচ্ছেন না? আমি নির্বাচিত সরকারের কাছে কেন চাইবো না? নির্বাচিত তো আমরা হতে চাচ্ছি বলে তো আমরা নির্বাচিত সরকারের কাছে চাইবো না। আমি যে কথাটা বলছি যে আমরা এই যে রুলস অফ দি গেমটা তৈরি করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এটা হচ্ছে ঐক্যের জায়গা। আর সেইখানে তার মানে সব আদর্শ সব একাকার হয়ে যাবে, সবার কর্মসূচি এক হয়ে যাবে, তা তো না। ফলে পরস্পরের প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতাও থাকবে। এখন এই যে থিন লাইনটা, যে একটা রাজনৈতিক ট্রানজিশনের ঐতিহাসিক মুহূর্তে জাতীয় ঐক্য বজায় রাখা, আবার পরস্পরের মতাদর্শিক রাজনৈতিক কর্মসূচিগত যে পার্থক্য আছে সেটাও বহাল রাখা, এই দুটো জিনিসকে একসাথে চালিয়ে নিয়ে যাওয়ার যে মানে চর্চা, সেটা নানান ক্ষেত্রে ব্যাহত হচ্ছে, এবং সেই ব্যাহত হওয়ার মধ্য দিয়ে এখানে পরিস্থিতি কিছুটা
উত্তেজনার দিকে যাচ্ছে। না না তবে আমি না না, সাকিব ভাই, বড় আমি আকারের সাকিব ভাই, সমস্যা দেখি না। সাকিব ভাই, আপনার প্রশ্ন উত্তর দিলাম তো, একদম 2 নম্বরে একদম আসি। একদম উত্তর দিচ্ছেন, একদম উত্তর দিচ্ছেন। এই জায়গাটার মধ্যে থেকে আমি শুধু বলি যে আমরা যে অনেক সময় বলি এই বিপ্লবটা শুধু আরেকটা নির্বাচনের জন্য হয় নাই, এই কিন্তু বিপ্লবটা তো নির্বাচনের জন্যও হয়েছে আসলে, মানে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য হয়েছে। এখন ক্ষমতা থেকে যেহেতু শুধু অবশ্যই। নির্বাচন দিতে ছিল না, নির্বাচনটাকে ম্যানিপুলেট করতেছিল, মানুষ ভোট দিতে পারে না, সেই জন্য তো তাকে আউট করা হয়েছে। এখন আইসা কেন এইটা বলা হইতেছে যে আমরা আগে সংস্কার করব পরে নির্বাচন দিব, কারণটা কি? মানে না, গণতন্ত্র এই বক্তব্য যারা দিচ্ছে সেটা উত্তর তারা দিবে। আমি বলছি যে আমরা নির্বাচনকে আমরা যে কথাটা বলেছি, আপনি খেয়াল করবেন 19 সাল থেকে যে আর একটি সুষ্ঠু নির্বাচনও এই ব্যবস্থার অধীনে সম্ভব হবে না। ফলে নির্বাচন করতে গেলেও আমাদেরকে অনেকগুলো সংস্কারের মধ্যে যেতে হবে। আমরা যেটা বলেছি, অন্তর্বর্তী সরকার সংস্কার প্রক্রিয়াটাকে ফ্যাসিলিটেট করবে। এই যে যেমন সংস্কারের প্রস্তাব তৈরি হচ্ছে, ন্যূনতম জাতীয় ঐক্যমত্য তৈরি হবে, কোনগুলো নির্বাচনের আগেই করা সম্ভব, কোনগুলো সংসদ মানে একটা নির্বাচিত সংসদ লাগবে, সেই সংসদে যেগুলো যাবে সেগুলো আগে আমাদের মধ্যে কোনো রাজনৈতিক ঐক্য চুক্তিনামা কিংবা কোনো আইনি বাধ্যবাধকতা তৈরি হবে কিনা, এগুলো অনেকগুলো প্রশ্ন আলোচনার না, ব্যাপার কিন্তু আছে। সাকিব ভাই, সেই সাকিব ভাই, আলোচনার সাকিব ভাই, সাকিব ভাই, প্রক্রিয়াটাকেই সাকিব ভাই, সরল প্রশ্ন, ফ্যাসিলিটেট করবে এই এই সরকার। সাকিব ভাই, এটা সরল প্রশ্ন, এই সংস্কার কমিশনগুলিও কেন এই সরকারের করতে হবে? আসলে কি এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করে আনবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে, নির্বাচনে মানুষকে অংশগ্রহণ করতে ডাকবে, মানুষ নির্বাচনে অংশগ্রহণ করবে, যারা নির্বাচনে পাশ করে যাবে তারা এগুলি করবে? সহজ না হিসাবটা? সংস্কার কেন সেক্ষেত্রে এই একটা সরকার করতে হবে? অভিজ্ঞতার জায়গা আছে। সেক্ষেত্রে বাংলাদেশে অভিজ্ঞতার জায়গা হচ্ছে যে মানে 90-এর গণ অভ্যুত্থানের আগে 3 জোটের রূপরেখা, সেই রূপরেখা আসলে বাস্তবায়িত হয়নি, সংস্কারের অঙ্গীকারও বাস্তবায়িত হয়নি। যার ফলে এই প্রশ্নগুলোতে যে একটা সাধারণভাবে মানুষের আকাঙ্ক্ষাগত মানে জায়গা তৈরি হয়, সেইটা বাস্তবায়নের মানে অভিজ্ঞতার সংকটের কারণে, অভিজ্ঞতার যে সংকট বলছি, মানে অভিজ্ঞতার ফলে, মানে অর্থাৎ বাস্তবায়ন না হওয়ার অভিজ্ঞতার ফলে তাদের জন আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারকেও এই সংস্কার প্রক্রিয়াকে ফ্যাসিলিটেট করার কাজে একটা তাৎপর্যপূর্ণ অগ্রগতি ঘটাতে হবে, না হলে পুরো জিনিসটা ঠিক মতো নাও হতে পারে। এখন এই কথাটা কিন্তু রাজনৈতিক দলের দিক থেকে উঠেছিল। আমরা আমাদের মানে বিএনপি তো মানে একটা বড় রাজনৈতিক দল, সম্ভাব্য ক্ষমতায় যেতে পারে, এটা তারা মনে করার যথেষ্ট কারণ আছে। সুতরাং তারা বলবে যে আমরা ক্ষমতায় গেলে এটা করব। কিন্তু যদি বলেন যে বাংলাদেশে 7 জানুয়ারির আগে আমরা যখন রাজনৈতিক সংগ্রাম করছিলাম, আমরা নিজেরা ঐক্যবদ্ধভাবে 31 দফা ইয়ে করেছি, কিন্তু আমরা 31 দফা করার পরও আমরা বলেছি কিন্তু যে অন্তর্বর্তী সরকার ফ্যাসিলিটেট করবে এই সংস্কারের প্রশ্নগুলোকে, কারণ অন্তর্বর্তী সরকারকেও এখানে একটা ভূমিকা নিতে হবে। ওই পরিস্থিতিতে ছিল যে একটা রাজনৈতিক বন্দোবস্তে যেতে হলে তখনকার পরিস্থিতিতে সবগুলো দলের মধ্যে মিনিমাম একটা কর্মসূচি তো খালি হবে না, একটা আন্ডারস্ট্যান্ডিং অফ বন্দোবস্ত মানে কিন্তু কেবলমাত্র আমার দলীয় প্রস্তাবনা বাস্তবায়ন করা না, সবগুলো দলের মধ্যে রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে একটা নতুন একটা সমঝোতাও, সেই নতুন সমঝোতাটা প্রতিষ্ঠা করাটার কাজটা কিন্তু একটা অন্তর্বর্তী সরকারের আপনার জন্য সব কথা ভুলে যায়, আপনার সব কথা খালি শুনতে ইচ্ছা করে। যেমন আপনি অভিজ্ঞতার কথা বললেন, যে রাজনৈতিক দলগুলো আসলে সংস্কার করে না, এটা ঠিকই আছে। আমরা সবাই মাঠে ছিলাম, 3 দলীয় জোটের রূপরেখা আমরা সাংঘাতিকভাবে মুখ থুবড়ে পড়তে দেখছি, মানে এটা কোনোদিন আলোর মুখ দেখে না, এটা যেমন সত্য। কিন্তু যতবার বাংলাদেশ অনির্বাচিত সরকার আসছে, সেটা তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটে 3 সপ্তাহের রূপে আসুক, 3 মাসের জন্যই আসুক বা 2 বছরের জন্য আসুক, আমরা কিন্তু তাদের কাছ থেকে আমাদের কোনো প্রত্যাশা আমাদের পূরণ হয় নাই। শেষ পর্যন্ত আমাদের কাছে মানে জনপ্রতিনিধির কাছেই আমাদের যাইতে হইতে আমরা চাইছি, কারণ জনপ্রতিনিধিরা আমাদের কথা শোনে। এইটা আমাদের পরস্পর বিরোধী হয়ে যেতেছে কিনা সেইটা আমরা সাকিব আপনার কাছে আমরা একটা পরস্পর খোকন ভাইয়ের কাছ থেকে আমরা 1 মিনিট খোকন ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি এইটাই বলে নিই। প্রথমত 20 সেকেন্ড আমি মনে করি 20 সেকেন্ড বলেন, আগেকার তত্ত্বাবধায়ক সরকার কিংবা 2007-8-এর যে একটা 111 সরকার, এগুলো যে কোনো সরকারের চাইতে এই বর্তমান সরকারের একটা গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে এটা একটা জনগণের গণ অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে এবং গণ অভ্যুত্থানকারী সকল শক্তির সমর্থনে গঠিত হয়েছে। ফলে এইটা আমি গণতান্ত্রিক প্রক্রিয়ারই একটি অংশ সরকার মনে করি, আমাদের সমর্থিত সরকারই মনে করি। এই সরকারের কোন কাজগুলো আমাদের জন্য সে করবে প্রস্তুতিমূলক, সেইটার বিশ্বাস আপনার আছে, কোন কাজগুলো রাজনৈতিক দল এসে সম্পন্ন করবে। আপনি একটু জায়গা দেন খোকন ভাইয়ের কথা বলতে, রাইট, আপনি একটু জায়গা দেন খোকন ভাইয়ের একটু কথা বলতে জায়গা দেন, তাইলে মানে আপনার বিশ্বাস আছে, আমাকে ভুল বোঝার সুযোগ থাকতে পারে। খোকন ভাই বলেন। হ্যাঁ শুনুন, আমি যেটা শুন, রাজনৈতিক দল তো রাজনৈতিক নিজস্ব আদর্শ আছে, নিজস্ব কর্মসূচি আছে, তারপরেও যেহেতু এই সরকারটা আসছে অনেক ত্যাগের বিনিময়ে আসছে, 15 বছরের সংগ্রাম আন্দোলন, ছাত্রদের
শ্রমিকদের, কৃষকদের, রিক্সাওয়ালা সবাই 1,500-2,000 আত্মহত্যা দিয়েছে। সুতরাং সবার ঐক্যবদ্ধ সরকার, অন্তর্বর্তী সরকার, এখান থেকে আশা করছে মানুষ দলীয় সরকার আগে অন্তর্বর্তী সরকার কি সংস্কার কর্মসূচি তারা দেখছো এবং সেটা গাইডলাইন দিয়ে দেখ এবং জাতীয় ঐক্যমত সৃষ্টি হোক রাজনৈতিক দলের মধ্যে, সোদের দল রাজনৈতিক দল ক্ষমতা আসলো না, কিন্তু গৌর ভাই, রাজনৈতিক দলের কাছে আমরা এই আশা কেমনে করব? রাজনৈতিক দল, প্রথম কথা, আমাদের অভিজ্ঞতায় নাই যে রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি এটা করবে, আমাদের অভিজ্ঞতা নাই। 90-এর আন্দোলনের পরে বিএনপি যখন ক্ষমতা আসে, বিএনপি এটা করে নাই। বরং যা যা কিছু তিন দলীয় জোটের রূপরেখায় আমাদের আশা ছিল, বিএনপি ঠিক তার উল্টা কাজগুলি করছে। দেখেন, আপনি বলেন, আপনি শোনেন, বাংলাদেশে পার্লামেন্ট ফরম গভর্নমেন্ট, হ্যাঁ, সংসদীয় গণতন্ত্র ছিল না, বিএনপি আনছে, কিন্তু বিএনপি আনছে নামে, কিন্তু যেই লোকগুলিকে আসলে, যেই লোকগুলিকে করতে পারতেন আপনি, ডেভেলপ করেন আপনি, বাট আনছে বিএনপি আনছে। নাই না উপায় ছিল না তো ভাই, এটা বিএনপি আছে কোন কেন? বিএনপি কে যেগুলিকে বলা হয়েছে যে ভাই আপনি স্বৈরাচারের সাথে, আপনি এই যে রাজাকারের সাথে, স্বৈরাচারের সাথে আপনি সম্পর্ক করবেন না, আপনি লুটেরাদেরকে ক্ষমতায় আনবেন না, আপনি রাজনীতিকে কলুষিত করবেন না, আপনি খাতা বই দেখা থেকে এগুলি করছেন। ভাই আপনি দেখেন তো 91-96 থেকে আপনারা যারা বিএনপি, ঠিক আছে, যেটা আপনি সেটা ব্যাকগ্রাউন্ড থাকতে পারি, আই এম অন দ্য ফেস অফ ইট, বিএনপি ক্ষমতায় আসছে। এখন যেটা হলো যে সংস্কারটা আমরা চাই, জাতি চাই, দেশে একটা চলতে পারে না, লুটপাটের রাজনীতি চলতে পারে না। সুতরাং আমাদের বিএনপিও যেন তারেক রহমান সাহেব কর্মসূচি অনেক আগে দিয়েছে, এই সরকার আসার আগে দিয়েছে, এবং আমরা চাই সংস্কার, তবে ঐক্যমত চাই, জাতীয় ঐক্যমত চাই সংস্কারের ব্যাপারে। এটা রাজনৈতিক দলের একটা কমিটমেন্ট থাকবে। আপনাদের জাতীয় ঐক্যমত তো যে কমিউনিস্ট শাসনের মতো, মানে সভাপতির সিদ্ধান্ত সবাই মিলে একসাথে, যেটা এই সিচুয়েশন দ্বারা আসছে বাংলাদেশের ঐক্যমত তো বিএনপি যেটা বলে সেটা মেনে নেওয়া। না, কেয়ারটেকার সরকারের সময় যে ছিল, আসছে যেভাবে আসছে, কিন্তু ভিন্ন ধরনের, দ্যাট ওয়াজ দ্য কনস্পিরেসি অফ আওয়ামী লীগ। তারা নিজেরা আন্দোলন করলো 96 কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য, পরে আবার শোনেন, ক্ষমতা আসার জন্য আন্দোলন করেছিল। কিন্তু 2007 আওয়ামী লীগের কনস্পিরেসি হইলে 2007 আওয়ামী লীগের কনস্পিরেসি 24-এরটা কারো না কারো কনস্পিরেসি তো নাকি আপনাদের মতে? শেষ করি আপনি তো অন্যদিকে নিয়ে যাবেন কথা। আওয়ামী লীগ বাতিল করলে পারলো, এই কেয়ারটেকার গভর্নমেন্ট আওয়ামী লীগ বাতিল করলো, দেখেন, হ্যাঁ, কোর্ট ছিল, তার কোর্ট তো সব আওয়ামী লীগের ছিল, তারা তো মানে সিঁড়িতে উপরে উঠে সিঁড়ি ফেলে দিল। সুতরাং আমরা চাই, আমরা যেটা চাচ্ছি, আমি আবার রিপিট করছি, আমরা চাই মানে আর্থিক সংস্কার, মানুষের জীবনযাত্রার পরিবর্তন আসুক। বাংলাদেশে কোনো 15 বছর কোনো ইনভেস্টমেন্ট, আপনারা ওয়েট করেন, আপনারা 2-3 বছর ওয়েট করেন, এরা কিছুটা সংস্কার করুক, তারপর আপনার ইলেকশনের কথা বলুন। না, আমরা না, কেন সংস্কার আর নির্বাচন একসাথে চলতে পারে না? পারে না। আর কেন পারবে না? কেন পারে? সরকারের একটা প্রায়োরিটি আছে। না, তাহলে তো মানুষ যদি ধারণা করে যদি এগুলো সংস্কারের কথা বলা হচ্ছে শুধু ক্ষমতা থাকার জন্য। অবশ্যই সাকিব ভাই আপনি বলেন, কিন্তু আপনি ওই যে আগের মতো হন যে আপনি 30 সেকেন্ডে কথা শেষ করতে পারেন, যত লম্বা কথাই হোক 30 সেকেন্ড। আমাদের প্রশ্ন রয়েছে, আমাদের যাইতে হবে। এক সংস্কারের নির্বাচনের জন্যই অনেকগুলো সংস্কার দরকার, সেগুলো সুনির্দিষ্ট করতে হবে। আবার সংস্কারের জন্য নির্বাচন দরকার, যেমন ধরেন সংবিধান সংস্কার, সেইটা তো আপনাকে মানে একটা যে কোনো মনের ভাবেই হোক, আপনাকে একটা পার্লামেন্টে গিয়ে সেটা শেষ পর্যন্ত মানে সেটাকে ফাইনালাইজ করতে হবে। তো এখন দুটো জিনিস আমি বললাম, ফলে নির্বাচনের জন্য যেমন সংস্কার লাগবে, এই কথাটা আমরা বলি, আবার সংস্কারের জন্য নির্বাচন লাগবে, আবার সংস্কারের জন্য নির্বাচন লাগবে, কারণ আলটিমেটলি আমরা চাই আগামী নির্বাচনটা হোক সংস্কার সভার নির্বাচন, সংস্কার পরিষদের নির্বাচন, যাতে করে আমরা সংবিধান সহ সমস্ত রাষ্ট্র সংস্কারের জন্য প্রয়োজনীয় লেজিটিমেসি অর্জন করি। ফ্যান্টাস্টিক। ফার্স্ট আমরা আপনি দেখেন এই বিষয়ে সেনাপ্রধান কি বলছে। তো সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটা সাক্ষাৎকারে বলছে যে এই যে প্রশাসন, পুলিশ, বিচার ব্যবস্থা সহ রাষ্ট্রের নানা ব্যবস্থা ভেঙে গেছে, এটা ঠিক করার জন্য রাজনৈতিক দল ও সরকার লাগবে, রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে, রাজনীতি ছাড়া ও রাজনৈতিক সরকার ছাড়া এটা সম্ভব না। এটা সেনাপ্রধানও বলতেছে। আমি দুইটা পার্ট একসঙ্গে পড়তে চাই। আরেকটা পার্ট হচ্ছে যে কিছুদিন আগে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান সাহেব বলছেন যে বাংলাদেশে দুইটা মাত্র পরীক্ষিত দেশপ্রেমিক আছে, একটা হচ্ছে জামায়াত ইসলামী, আরেকটা হচ্ছে সেনাবাহিনী। আপনি এই দুইটা পার্ট একসাথে একটু সাকিব ভাই একটু পড়বেন কিনা, আমাদেরকে একটু বলবেন কিনা, আপনার পড়া শেষ হইলে আমি একটু প্রথমত মানে আমাদের বাংলাদেশের মানে সেনাবাহিনী প্রধান যে কথা বলেছেন, এটা সাধারণভাবে একটা সত্য যে যেহেতু বর্তমান সরকারের আকার ছোট, তাদের মানে রাজনৈতিক দল যেভাবে পুরো একটা সরকার ব্যবস্থা চালাতে পারে, তার দল থাকে, তার ওই জায়গাটা, সেটা এই সরকারের দিক থেকে আছে অতটুকুই, যখন রাজনৈতিক দলগুলো তার সমর্থনে আছে। সেই জায়গায় যদি
সমর্থন এবং সরকারের সাথে সংযোগের জায়গাটা যাতে দৃঢ় হয় তার জন্য আমরা প্রস্তাব করেছিলাম। এখনো জাতীয় রাজনৈতিক সেই কাউন্সিল গঠিত হয়নি, যার ফলে অনেক ক্ষেত্রেই ব্যত্যয় ঘটছে, যার ফলে অনেক ক্ষেত্রে এই সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী যেভাবে উপলব্ধি করেছে তারা তাদের কথা বলেছেন। সাধারণভাবে আমি এই কথার মধ্যে বড় আকারে কোনো দ্বিমত দেখি না। আমি মনে করি যে প্রয়োজনীয় সময় সংস্কারের সময় নিয়ে একটা নির্বাচনের যে আলোচনা সরকার ইতিমধ্যে প্রস্তাব করেছে, এই জায়গায় আমরা ঐক্যমত তৈরি করে যেতে পারি। আমি আসি বরং জামাত ইসলামীর বক্তব্যে। আমি প্রথমত মনে করি যে এই বক্তব্য জামাত, যে কোনো দল নিজেকে শ্রেষ্ঠ দল, সাচ্চা দেশপ্রেমিক অনেক কিছু দাবি করতে পারে। জামাত যদি নিজেকে সেটা দাবি করতো সেটা নিয়ে আমরা হয়তো আলোচনা করার কোনো প্রয়োজন দেখতাম না। কিন্তু জামাত যখন সেনাবাহিনীর সাথে মিলিয়ে এটা করেছে, যে সেনাবাহিনী 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে উঠেছে, সেই সেনাবাহিনীর বিরুদ্ধেই তখন জামাত ইসলামী অবস্থান নিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে। এবং আপনি 6 সেপ্টেম্বর একটা বক্তব্য দেখবেন যে সেই সময় তারা বলেছিল যে পাক সেনাবাহিনী এবং জামাত ইসলামী হচ্ছে সেই একমাত্র দেশপ্রেমিক। গোলাম আজম সাহেব বলেছিলেন, এবং বাকিরা সব গাদ্দার, কাফের, ইত্যাদি ইত্যাদি। এখন আপনি পাক সেনাবাহিনীর পক্ষ নিয়ে যখন বাংলাদেশের মুক্তি যুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ সেনাবাহিনী গড়ে উঠছে তার বিরুদ্ধে অবস্থান কেবল সশস্ত্রভাবে সমর্থন করেছেন, সেই দল এখন যদি বাংলাদেশ সেনাবাহিনীকে মিলিয়ে বলে যে আমরাই একমাত্র দেশপ্রেমিক, এটা মানে আপত্তিজনক, বিপজ্জনক বক্তব্য মনে করি। লাস্ট লাইনটা বলি, 1971 সালে তাদের যে রাজনৈতিক ভূমিকা বাংলাদেশের উত্থানের বিরুদ্ধে, তারা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত তাদের কোনো স্পষ্ট ব্যাখ্যা আমরা জানি না। তাদের রাজনীতির ভুল, গণহত্যার কোনো না কোনো ফর্মে অংশীদার হওয়ার কারণে তাদের ক্ষমা চাওয়া, এই বিষয়গুলো এখনো না জানা বাংলাদেশের জবাবদিহিতাহীন রাজনীতির একটা বৈশিষ্ট্য। আওয়ামী লীগ একইভাবে জামাত ইসলামীর পথ অনুসরণ করে জুলাই বিপ্লবের এই নির্বিচার যে হত্যাকাণ্ড তারা করেছে, ন্যূনতম রিপেন্টেন্স, ন্যূনতম অনুতাপ অনুশোচনা আমরা দেখছি না। এই জবাবদিহিতাহীন রাজনীতির বিরুদ্ধে নতুন বন্দোবস্ত দরকার। ধন্যবাদ সাকিব ভাই, আপনাকে ধন্যবাদ। আপনাকে চলে যেতে হবে, আমরা আপনাকে ছেড়েও দিচ্ছি আসলে, কারণ চ্যানেল 24 আমাদেরকে এতক্ষণ সরাসরি সম্প্রচার করছিল, তারা এখন টপ অফ দ্য আওয়ার নিউজের জন্য চলে যাবে। আমরা সাকিব ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তবে আপনি যে কথাগুলি তুলেছেন ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকনের কাছ থেকে আমরা এই কথাগুলির ব্যাপারে একটু বিএনপির প্রেক্ষিতে এবং ওইটাও আমরা একটু জানতে চাইবো যে আপনার মন্তব্য কি জনাব মাহমুদুদ্দিন খোকন। না, প্রথম হলো জামাত ইসলাম যদি তার দল শ্রেষ্ঠ বলতে পারে পৃথিবীতে বা বাংলাদেশ, সেটা তারা বলতে পারে। সেনাবাহিনীকে দলে যদি যেভাবে কথা বলছে সেটা মনে হয় এটা হওয়াটা উচিত। জাতীয় সেনা বললে আমাদের জাতীয় সম্পদ সবার। আর শুধু দুই দেশপ্রেমিক বাংলাদেশ, যারা দেশকে ভালোবাসে, দেশে যারা নাগরিক সবাই দেশপ্রেমিক আমি মনে করি। এইভাবে ঠিক না। এবং আমরা ন্যাশনালিস্ট, বিএনপি তো বাংলাদেশি রাজনীতি করে, বাংলাদেশি ন্যাশনালিজম রাজনীতি করে, ন্যাশনালিস্ট ইয়ার। বাংলাদেশকে মাকে যেরকম ভালোবাসি, বাংলাদেশকে আমরা আমার মায়ের মতো ভালোবাসি। সকল তারেক রহমান সাহেব বিশ্বাস করে, বেগম খালেদা বিশ্বাস করে, আমাদের সকল নেতা কর্মী একইভাবে বিশ্বাস করি আমরা। বাংলাদেশ আমাদের জীবন। এটা পরিষ্কার। খোকন ভাই, আবারও একটু আমি যে মানে বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্পর্কে জানতে চাই যে আমরা আসলে একটা গুজব এরকম প্রায় শুনি বা একটা কথা এরকম শুনি যে জনাব তারেক রহমান এখনো বাংলাদেশে ফিরে আসার জন্য যথেষ্ট নিরাপদ মনে করছেন না বলেই এখন পর্যন্ত তিনি লন্ডনে আছেন। এই বিষয়টি কি আসলে ঠিক কিনা? তার দেশে আসলে তার কোন রকম হুমকি, তার নিরাপত্তার ব্যাপারে আপনারা আসলে কোন রকম কোন শঙ্কা আপনাদের রয়েছে কিনা? এই তামিদ, can you release Mr. Saki? Yeah, okay, জি। আমি মনে করি না এরকম। উনি বাই দিস টাইম গত 15 বছরে উনি পরীক্ষিত একজন নেতা হয়ে গেছে। এবং বাংলাদেশের ধরেন এত অত্যাচার, এত নির্যাতন, বেগম খালেদা জিয়াকে চেয়ারপারসন তাকে শেষ করে দিবে, তারেক রহমান সাহেব শেষ করে দিবে, সব শেষ করে দিয়েছিল, বিএনপি শেষ করে দিবে। কিন্তু তারেক রহমান সাহেব বেগম খালেদার উপস্থিতিতে উনি অসুস্থতা বা জেলে থাকার সময় উনি দলকে গছিয়েছেন এবং উনি অত্যন্ত জনপ্রিয়। জনগণের তার হলো শক্তি, জনগণের তার হলো ভরসা, জনগণের তাকে পাড়া দেবে। আমি মনে করি এর কোনো সমস্যা নেই, এর কোনো আপনারা এর উপর নিরাপত্তার অবস্থা বোধ করছেন না। আপনাকে অনেক ধন্যবাদ। সাকিব ভাই কি আমাদের সঙ্গে আছেন না? সাকিব ভাই চলে গেছেন। সাকিবের আরেকটি অনুষ্ঠানে যোগ দিতে হবে। সাকিব ভাই একটা লাইন কি বলবেন? আমরা শেষ করে দিব অনুষ্ঠান। হ্যাঁ বলেন। না, সেটা হচ্ছে জনাব তারেক রহমানের দেশে না ফেরাটা বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব রাখতে পারে কিনা, সেটা -1-2 অংশ কিনা, এরকম নানা ধরনের প্রশ্ন আমরা শুনতেছি, গুজব শুনতেছি। এবং তিনি নিরাপদ না বাংলাদেশে আসলে সেরকম শুনতেছি যে কোনো একটা প্রতিবিপ্লব বা অন্য কারণে তাকে হয়তো। আপনার টেকটা একটু শুনতে চাই।
আমি মনে করি যে এই গণ অভ্যুত্থান নিজেই এইসব -2, -1, -3 কোনো কিছু এইসব রাজনীতির বিরুদ্ধে জনতার রায়। আমাদেরকে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে কোনো কিছু মাইনাস টাইনাস হবে না। জনগণ ঠিক করবে কাকে পছন্দ করবে কাকে পছন্দ করবে না, তার ভিত্তিতে রাজনীতি চলবে। সেই Exactly. জায়গাটা ফলে আমি মনে করি যে তারেক রহমান সাহেবের কোনোভাবেই বাংলাদেশে আসার ক্ষেত্রে এখন এই ধরনের কোনো বাধা আমি দেখি না। ফলে Okay. বিএনপি ঠিক করবে তারেক আচ্ছা রহমান সাহেব আচ্ছা কখন আচ্ছা, আসবেন, বাধা না তিনি দেখলে আপনি কিভাবে কি একটু ঠিক করবেন। রাজনীতি দেখেন? জনাব তারেক রহমানকে ওয়েট করতেছেন ফর সামথিং? ইজ দেয়ার এনি পলিটিক্স বিহাইন্ড ইট? আমার মনে আমি না, ঠিক না, না। এক্স্যাক্টলি আমি জানি না। আমি মনে হয় যে বিএনপি ভালো উত্তর দিতে পারবে এটা। আমি মানে- আমার কাছে মনে হয়েছে মানে যে যদি- ম্যাডাম আমার কাছে মনে হয়েছে যে ম্যাডাম তার অসুস্থ বিরুদ্ধে তো? মামলাগুলো আছে তিনি বোধহয় মামলা বিচার না সাকিব ভাই, আপনি মামলা আপনি আপনি নিয়ে হিসাবটা দেখেন সাকিব ভাই, মামলা উনি লন্ডন থেকেই উঠা যাইতেছে, বাংলাদেশ আসলে কি হবে? উঠবে। না 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 শোনেন, মামলা অলমোস্ট শেষ হয়ে আসছে, মামলা কোনো এই ব্যাপার না। তাহলে ম্যাডাম তো ব্যাপার- অসুস্থ, হ্যাঁ। সম্ভবত ম্যাডাম সেটাও হতে বোধহয় পারে, পারিবারিক বিষয় চিকিৎসা, থাকতে পারে। ম্যাডাম যদি শরীর শারীরিক ফিজিক্যালি ফিট হলে উনি ফ্লাই করে বিদেশ চিকিৎসা করবেন, চিকিৎসা করলে হয়তো তারপরে উনি সিদ্ধান্ত নেবেন বাংলাদেশে আসাটা। মানে আসলে এটা নিয়ে এই মন্তব্য করাটাই কোনো অর্থ নেই। আমার মনে হয় যে ঠিক আছে, আমরা রাজনৈতিক ভাবে তার দেশে আসা কখন তার জন্য সবচেয়ে মানে এটা উনি ভালো, উনি ভালো এটা সিদ্ধান্ত উনি নেবেন। ভালো বোঝেন। ঠিক আছে, আমরা উনি ঠিক আমরা করবেন। তাহলে আজকের অনুষ্ঠান এখানে শেষ করি। এটা বছরের প্রথম অনুষ্ঠান ছিল, খুবই মানে চমৎকার একটি আলোচনার মধ্যে দিয়ে বেরিয়েছে মাহমুদুল খোকন এবং জনাব জুনায়েদ সাকি আমাদের অনেকগুলি বিষয় আলোকিত করেছেন।